একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং এসে পৌঁছেছে, সেই ব্রেকিংটা আগে আপনাদের সামনে তুলে ধরি। যে ব্রেকিং এর দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে এবং জানাই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা কে হতে চলেছেন। ইতিমধ্যে যার নাম উঠে আসছে, যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা হলেন মোহাম্মদ ইউনূস। আর এই মুহূর্তে আরো একবার জানাই, মোহাম্মদ ইউনূস মুখ্য উপদেষ্টা ঘোষণা করা হচ্ছে। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। ময়ূক, তুমি যেমনটা বললে, নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস একটা সময় ইউনিভার্সিটি অফ ঢাকা এবং চিটাগংয়ে দীর্ঘদিন যুক্ত ছিলেন ইকোনমিক্স, সোশ্যাল এন্টারপ্রেনার, এবং তার পাশাপাশি প্রায় ৮৩ বছর বয়স হয়েছে। দ্বিতীয় যে স্বাধীনতা মোহাম্মদ ইউনূস বলেছেন এবং প্রথম থেকেই শেখ হাসিনা সরকারের বিরোধিতা করেছেন এবং তার পাশাপাশি বলেছেন যে একটা নতুন দিশা দরকার বাংলাদেশের। মোহাম্মদ ইউনূসকে এই মুহূর্তে মুখ্য সমন্বয়ক অর্থাৎ চিফ কোঅর্ডিনেটর হিসেবে নতুন ইন্টারমিডিয়েট সরকার আছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার তাদের চিফ কোঅর্ডিনেটর করবে। পাশাপাশি যে নামগুলো উঠে আসছে অর্থাৎ ডক্টর সালিমুল্লাহ খান লেখক, গবেষক এবং যথেষ্ট ঘনিষ্ঠ বিএনপি এবং জামাত তাদের। সালিমুল্লাহ খান হতে পারেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী, তার পাশাপাশি ডক্টর আসিফ নজরুল তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার বা কোনো গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। এখানে স্পষ্ট করতে চাইবো, তুমি সালিমুল্লাহর নাম বলছো, পাশাপাশি মোহাম্মদ ইউনূসের নাম আসছে। মোহাম্মদ ইউনূসের ইমেজটা আমরা জানি বাংলাদেশে ভীষণ একটা পজিটিভ ইমেজ, সেটা বেশি কাজে লাগবে নাকি জামাত সেনা ঘনিষ্ঠ সালিমুল্লাহর যে ইমেজ রয়েছে সেটা বেশি কাজে লাগবে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষিতে? দেখো, মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ধরেই কিন্তু বিএনপি এবং জামাতের একটু একটু করে ঘনিষ্ঠ হয়েছিল এবং ইনফ্যাক্ট চট্টগ্রাম বা চিটাগং যেখান থেকে উনি আসেন, চট্টগ্রামে কিন্তু সবচেয়ে বেশি জামাত এবং বিএনপির প্রভাবও কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল। চিফ অ্যাডভাইজার যদি তিনি হন অন্তর্বর্তীকালীন সরকারের, তার মূল যে বিষয়টা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে তা হলো এত ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি সম্পত্তিগুলোকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনা এবং সরকার যে জায়গাটায় ছিল, তুমি মাথায় রাখবে বাংলাদেশ কিন্তু যে গতিতে এগোচ্ছিল সেই গতি ত্বরান্বিত হয় কি হয় না সেই জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি শেখ হাসিনার যে এডুকেশন এবং যে ফিনান্সিয়াল পলিসি অর্থাৎ অর্থনৈতিক যে পলিসি, ভারতের সাথে যে সম্পর্কগুলো, সেইগুলো অন্তর্বর্তীকালীন সরকার সেই একই গতিতে রাখে না আমেরিকা এবং চায়নার ঘনিষ্ঠ হয়, সেটাও দেখা। বেশ, ধন্যবাদ জানাই আপাতত তোমার সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আর এই মুহূর্তে আরো একবার আমরা একটু নজর রাখি সীমান্তবর্তী এলাকার দিকে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে। রণজিৎ আমাদের প্রতিনিধি ফুলবাড়ি সীমান্ত থেকে রয়েছে আমাদের সঙ্গে, একটু জানবো তোমার মধ্যে একটু দেখাবো দর্শক বন্ধুদের এই মুহূর্তে সেখানকার কি ছবিটা রয়েছে। দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়ির ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে। ঠিক আমার পেছনে রয়েছে ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত। গতকালের মতোই আজ সকাল থেকে কিন্তু এখানে নিরাপত্তা যে বলয় থাকে সেই বলয় কিন্তু ইতিমধ্যে তৈরি রাখা হয়েছে বিএসএফ এর তরফ থেকে। বাড়তি নজরদারি চলছে এলাকাতে। যদিও এই সীমান্ত দিয়ে কিন্তু এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনুপ্রবেশের ঘটনা আটকাতে কিন্তু তৎপর রয়েছে বিএসএফ। আমি একটু দেখানোর চেষ্টা করবো, আমার হাতের বাঁদিকে রয়েছে বিভিন্ন মানি এক্সচেঞ্জ কাউন্টারগুলি। সেই সমস্ত বৈদেশিক মুদ্রা বিনিময় যে কেন্দ্রগুলি, সেগুলি কিন্তু আজ বর্ডারে সকাল থেকেই বন্ধ অবস্থাতে রয়েছে। যদিও কখন খুলবে এই বিষয় নিয়ে কিন্তু তারা সঠিকভাবে কিছু জানাতে পারছে না। পাশাপাশি আমার হাতের ডান দিকের যে রাস্তা, অন্যান্য দিন কিন্তু এই রাস্তাতে যে সমস্ত এক্সপোর্ট ইম্পোর্টারের গাড়িগুলো যায়, অর্থাৎ আমদানি রপ্তানির, সেই সমস্ত গাড়ির ভিড় থাকে এই রাস্তাতে। আজ সকাল থেকে কিন্তু এই রাস্তাতে সম্পূর্ণভাবে ফাঁকা অবস্থাতে রয়েছে। এখানে যেটি দেখা যাচ্ছে যে বিএসএফ এর যে তৎপরতা রয়েছে, এই সমগ্র বর্ডার এলাকা জুড়ে কিন্তু বিএসএফ নজরদারি চালাচ্ছে। মুহুর্মুহুর পেট্রোলিং করা হচ্ছে, কখনো সাইকেলে, কখনো গাড়িতে, আবার কখনো বা পায়ে হেঁটে। পাশাপাশি আমি একটু দূরে দেখানোর চেষ্টা করবো, বর্ডারের গেট কিন্তু আংশিক খোলা অবস্থাতে রয়েছে। যদিও সকাল থেকে এই বর্ডার দিয়ে কিন্তু মানে ফুলবাড়ি ভারত বাংলা সীমান্তের দিয়ে এখনো পর্যন্ত যে যাত্রী পারাপার কিংবা দুদেশের নাগরিকদের যে পারাপার, সেই পারাপার প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি। আজ এখান দিয়ে লোক পারাপার করবে কিনা সেই বিষয়ে কিন্তু সংশয় রয়েছে। অর্থাৎ বিভিন্ন দিন দেখা যায়, অন্যান্য দিন সকাল থেকেই এই বর্ডার এলাকাতে কিন্তু ভিড় দেখা যায়। যারা বাংলাদেশে যাচ্ছেন কিংবা বাংলাদেশ থেকে ভারতে আসছেন বিভিন্ন কাজে, তাদের কিন্তু লম্বা লাইন চোখে পড়ে।
এখনো পর্যন্ত কিন্তু এই বর্ডার রয়েছে সম্পূর্ণ ফাঁকা। ইমিগ্রেশন সেন্টার খোলা রয়েছে, ইমিগ্রেশন সেন্টারে কিন্তু আধিকারিকরা আছে। অর্থাৎ ওখানেও নজরদারি চলছে এবং বাড়তি নজরদারি চলছে। আমাদের সময় একেবারে শেষ। আমি খুব সংক্ষেপে প্রত্যেকের কাছ থেকে একবার করে খুব দ্রুত জানতে চাইবো 10 সেকেন্ডের মধ্যে। তৌসিফ, আপনাকে দিয়ে শুরু করব। এই পরিস্থিতি, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর? দেখুন, ভয়ঙ্কর কিনা সেটা আগে আমরা যে বুঝতে পারবো, কিন্তু হ্যাঁ, চিন্তার বিষয় আছে। কেন? আমাদের পড়োশি কান্ট্রি অ্যান্ড লংগেস্ট বর্ডার আমরা শেয়ার করি বাংলাদেশ সঙ্গে। আর বাংলাদেশের স্টেবিলিটি মানে ভারতের রাজনীতির জন্য ভালো। আমাকে বিরত করতেই হচ্ছে। আমি পরপর যাবো, শুভজিতের কাছে চলে যাবো। শুভজিৎ, তাহলে এবার মুক্তমনেরা পথে নামবে এই পরিস্থিতির বিরুদ্ধে? বাংলাদেশের শান্তি যাতে ফেরায় এবং সার্বিকভাবে ওখানকার যারা মানুষ যারা আক্রান্ত হচ্ছে, যেহেতু একটা ধর্মীয়। আচ্ছা, এই মুহূর্তে বড় খবর আমরা জানতে পাচ্ছি, একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে। ব্রেকিং খবরটা দিকে নজর রাখা যাক। বাংলাদেশের শেরপুর জেলা সংশোধনাগারে সেখানে হামলা। আরো একবার জানাই, বাংলাদেশের শেরপুর এলাকায় যেখানে জেলা সংশোধনাগারে হামলা, আগুন, ভাঙা হলো জেলের সেল। কিভাবে বন্দীদেরকে মুক্ত করা হচ্ছে সমাধিতা, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। জেল থেকে পলাতক 500 জন বন্দী। এর আগে পূর্ববর্তী সময় যখন অশান্তির আঁচ গোটা দেশে ছড়িয়ে পড়েছিল, ঠিক সেই সময় দেখেছিলাম যেভাবে এই সংশোধনাগারে যারা জেল বন্দী ছিলেন, যারা অপরাধী ছিলেন, যাদের মধ্যে জঙ্গিরাও ছিলেন, তাদেরকে কিভাবে মুক্ত করা হয়েছে। আর এরই মধ্যে আরো একটা খবর যেমনটা এসে পৌঁছচ্ছে, শেরপুর জেলা সংশোধনাগারে সেখানে হামলা চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙা হলো জেলের সেল। যে করেই হোক না কেন, পলাতক 500 জন বন্দী, অর্থাৎ যারা জেলের মধ্যে অপরাধ করে গিয়েছেন, তাদেরকে মুক্ত করবার একটা প্রয়াস যেন এই মুহূর্তে সব থেকে বেশি নজরে পড়ছে। এটা শুরু থেকে দেখেছি, আমরা লাগাতার দেখেছি। প্রথম দিকেও যখন মেট্রো স্টেশন জ্বালিয়ে দেওয়া হলো, তখনও কিন্তু বিভিন্ন কারাগারে হামলা চালানো হয়েছিল, ছিনিয়ে আনার চেষ্টা করা হয়েছিল বন্দীদেরকে। এই উদ্দেশ্যে কি সোকল্ড কোট আনকোট যে স্বাধীনতা, যে বিজয় উল্লাসের উন্মাদনা, যে নগ্ন চেহারা আমরা কাল বাংলাদেশে দেখতে পাচ্ছি, বাংলাদেশে জুড়ে দেখতে পাচ্ছি, সেই ছবি। এবং যেমনটা জানতে পারা যাচ্ছে, গতকাল বিকেল ঠিক 5টা থেকে 5:30টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। শেরপুর এলাকায় যেখানে জেলা সংশোধনাগারে হামলার ঘটনা, আগুন দেওয়া হয়, অর্থাৎ আগুন জ্বালিয়ে দেওয়া হয় উত্তেজনা সৃষ্টি করবার জন্য। এমনকি ভাঙা হয়েছে জেলের সেল। জেল থেকে পলাতক 500 জন বন্দী বলে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। অন্যতম ব্রেকিং খবর। নিঃসন্দেহে ভয়ের, আতঙ্কের চেহারা, কারণ এরা প্রত্যেকে কিন্তু যারা বন্দী ছিল তারা কোনো না কোনো অপরাধে যুক্ত, এবং হলফ করে বলা যায় তার মধ্যে জামাত জঙ্গিরাও রয়েছে। এরা এবার চেষ্টা করবে না এপারে আসার, চেষ্টা করবে না আমাদের দেশকে আরো একবার বিপদের মুখে ফেলার? অতীত ইতিহাস, অতীত অভিজ্ঞতা তাই বলছে, তাই করে এসেছে তারা। এই আতঙ্ক, এই আশঙ্কাকে সঙ্গী করে আমরা আমাদের আলোচনা আজকের মতো শেষ করব। আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তবে আমাদের নজর থাকবে, বাংলাদেশের কড়া নজর থাকবে। প্রতিটি মুহূর্তের ছবি, প্রতিটি মুহূর্তের ব্রেকিং সবার আগে দেখুন রিপাবলিক বাংলায়।